25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠান রূপ নিল তারেক রহমানের বিদায়ী সমাবেশে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে বিএনপির অভ্যর্থনা কমিটি। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে আরেক দফা টানাপোড়েন। দিল্লিতে হাই কমিশনারকে তলব, এখনই মিশন ছোট করার কথা ভাবছে না সরকার। সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা বিপক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত আসল বাইক উদ্ধার। 8 হাত ঘুরে চলে যায় অপরাধীর কাছে। ভুল নম্বরের জেরে রিমান্ডে হান্নান। ভোটের আগে প্রার্থীদের অস্ত্র বহনের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি, জানালো ইসি। অতীতের ডামি প্রার্থীদের অবৈধ ঘোষণা করতে বৈষম্য বিরোধীদের লিগ্যাল নোটিশ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সহিংসতার মামলা থেকে মির্জা আব্বাস সহ 49 জনের অব্যাহতি। ভাষার মাসেই হবে অমর 21শে বইমেলা। বাংলা একাডেমির সভায় সময়সূচি চূড়ান্ত। 20 ফেব্রুয়ারি থেকে চলবে 15 মার্চ পর্যন্ত। এতক্ষণ শিরোনাম দেখছেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারের নির্বাচন সহজ নয়। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন। তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। কম্পালসারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ইতিমধ্যেই তার থাকার জন্য প্রস্তুত করা হয়েছে গুলশান এভিনিউয়ের একটি বাড়ি। নয়াপল্টন ও গুলশানের কার্যালয়ে তারেক রহমানের বসার ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘ সময় পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করেছে দল। এই কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও দলের 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের নেতারা এই কমিটিতে আছেন। তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে তা নিয়ে
দফায় দফায় বৈঠকও করছেন নেতারা। জানা গেছে বিমানবন্দর থেকে এফআর কেয়ার হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহতের চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, দুদেশের হাইকমিশনারকে তলব, পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো কিনা তা বলা কঠিন। জানান, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে। উপদেষ্টা জানান, বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় দিল্লি। সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা। আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও। এর আগে গত এক বছরে ভারতীয় হাইকমিশনারকে 5 বার তলব করেছে বাংলাদেশ। আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এদিকে একই দিন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া সহ কয়েকটি দাবিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। অবশ্য বাড্ডাতেই তাদের আটকে দেয় পুলিশ। এই কর্মসূচির জেরে বুধবার দুপুর 2টা থেকে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করার কথা জানায় হাইকমিশন। এটি সাময়িক নাকি কয়েকদিনের তা এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আজকে বন্ধ রেখেছে 2টা থেকে, এখন যদি গ্রীষ্মকালকে সেটা আমি জানি না। তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে। এ ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলার। এসব ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা প্রশ্ন উপদেষ্টার কাছে। এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা, কারণ ভারতের সাথে পয়েন্ট ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। এই মুহূর্তে আমি মনে করি না যেটা প্রয়োজন। জানান, 25 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও ট্রাভেল পাসের জন্য এখনো সরকারকে কিছু জানাননি তারেক রহমান। গতকাল রাত পর্যন্ত চাননি। সম্প্রতি ডাকসু ভিপি, পররাষ্ট্র সহ 3 উপদেষ্টার পদত্যাগের যে দাবি তুলেছেন তা নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে। শেখ হাসিনার বক্তব্য নিয়েও সরকারের অবস্থান জানান তিনি। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখায় তদন্তে এমন গড়মিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেয়া হবে। বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত হয় হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি। নম্বর ঢাকা মেট্রো ল 546375। বিআরটি এর সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব। হান্নান আদালতকে জানান, মোটরসাইকেল তিনি 2 মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গড়মিল সামনে আসে। হাতে আসে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটির বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের।
আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি হল সুজুকি জিক্সার। হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন, ওই শোরুমের স্বত্বাধিকারী জানালেন পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে এসেছেন। হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল, কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে, যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল, সেটা আমাদের কাছে বিক্রি করেন, এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি। কারণ উনি যে গাড়িটা যে গাড়ি নিয়ে ঝামেলা, ওটা হচ্ছে ঢাকা মেট্রো ল 54 এটসেট্রা। আর আমাদের কাছে হান্নান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল, ওটা হলো ঢাকা মেট্রো ল 65। তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি। পল্টন থানার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল 546376। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখা এই ঘটনা। এর কি জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে? ডিবি প্রধান জানান, মামলায় সম্পৃক্ততা পাওয়া না গেলে হান্নানকে অব্যাহতি দেওয়া হবে। মোটরসাইকেলটা 5-7 বোতল হয়েছে, মোটরসাইকেলটা কোথায় থেকে কোথায় গেছে এটা জানতে হবে পার্টিকুলারলি। এবং কিছু লোককে আমি না কেউ করতেছি, আমরা দেখি, আমরা ওই জিজ্ঞাসাবাদ করতেছি, তো জিজ্ঞাসাবাদ করে তারপরে সিদ্ধান্ত নেব। হান্নানের পরিবারের অভিযোগ, তাদের কোনো কথাই শুনেনি আইনশৃঙ্খলা বাহিনী। ভুল, ওইটা আমরা সবাই বলছি যে আইসা যে আমরা বলতে বুঝতে পারিনি, আপনার যেমন আইলেন এরকম আইসা ঢুকে গেল, যে গাড় মারিয়ে ঢুকে যে ভজর রাজান দেয় তখনই নিয়ে চলে গেল আমার ধানকে। আমি তা করছি যে আপনারা এমনি করছেন কেনে, আমার ধান কিছু জানে না, আপনারা এমনি করছেন কেনে। মেলা দিন থেকে তো আর হুন্ডা মুন্ডা নাই, তো সোনার ওপরে বোঝা চাপিয়ে দিলে, দোষীকে দোষী করে দিলে, নির্দোষ। এদিকে হামলার ঘটনায় ব্যবহৃত আসল মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। তাদের অনুসন্ধান, মোটরসাইকেলটির প্রথম মালিক আব্দুর রহমান নামে এক ব্যক্তি, পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনোয়ারুল ও তার কাছ থেকে আবার ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কিনেছিল। সব মিলিয়ে 8 ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। মোটরসাইকেলের মালিকানা নিয়ে যখন এত কিছু, তখন ন্যায় বিচারের জন্য আদালতের দিকেই তাকিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভুলের শিকার হান্নান ও তার পরিবার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেইন থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটা জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে, গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে। তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল। জানানো হয়েছে তার ব্রেইন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গেল 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেয়া হয় রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে 500 ব্যক্তিকে গুম ও হত্যায় তথ্য প্রমাণ পেয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তার মধ্যে থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যায় 3টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জলদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানায় প্রসিকিউশন। জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ 300 জনকে গুম ও হত্যার তদন্ত চলছে বলেও জানা যায়। আওয়ামী লীগের আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে এমন দাবি জানিয়ে প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য মিলেছে। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জন এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে অন্তত 50 জনকে হত্যার 2টি অভিযোগ আনা হয়। কিভাবে গুম করে হত্যা করা হতো সেই নৃশংস বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সাগরের মোহনায় গিয়ে
এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে লাশগুলো কখনো ভেসে না ওঠে। এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে 3টি অপারেশনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে। একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরা ভোলা। তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। শুধু তাই নয়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন সহ 3 শতাধিক মানুষকে গুমের তথ্য প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন, যার তদন্ত চলছে। এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী লীগের আমলে জিয়াউল আহসানকে পদোন্নতি দেওয়া হয় বলেও জানায় চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই খাতকে দালালের প্রতারণার জাল থেকে বের করতে হবে। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে সরকারের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। দালাল, এর থেকে বের হবার কোনো উপায় নাই। একটা দালাল বেষ্টিত জগৎ। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে। ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। প্রফেসর ইউনূস বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজ বৈধ নয়। এর কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। প্রথম কথা হলো, তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। একাধিক দেশের একই অভিযোগ। আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? অভিযোগ একটাই, জালিয়াতি। কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি? কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না? সেটি হলো চ্যালেঞ্জ। এটা তো টাকার বিষয় না, এটা সিস্টেমের বিষয়। বাংলাদেশকে তারুণ্যের খনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের এ শক্তিকে যথাযথ ব্যবহার করতে হবে। এজন্য দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর চাইতে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। দেশের অর্থনীতিতে অবদান রাখা কয়েকজন প্রবাসী ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে ইসির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। তবে প্রার্থীদের কাছে বৈধ অস্ত্র রাখার সাথে আচরণবিধির বিরোধ নেই, এমনটি জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে ডামি নির্বাচনে অংশ নেয়া কোনো প্রার্থী যেন আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে ইসিকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফিং। সচিব জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এটি হবে। তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব, তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। ওনাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ এখানে নিয়ে আসবেন, সেগুলো ফেরত নিয়ে যাবেন। ভোটের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, সময়ের সাথে অস্ত্র জমা নেওয়ার বিষয়টি প্রাসঙ্গিক মনে হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করব। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ। বিগত 3টি প্রহসনের নির্বাচনের ডামি প্রার্থীদের আসন্ন নির্বাচনে অবৈধ ঘোষণা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিইসির প্রতি আহ্বান জানান তারা। 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছি। 2026-এর নির্বাচনে নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে ডামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যার ভিত্তিপ্রস্তর আসলে 24-এর নির্বাচনের মধ্য দিয়ে স্থাপন করা হয়েছিল। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুখকর নয় বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের। এটা আমাদের অঙ্গীকার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় নিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব অবহেলা করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও শিল্প পুলিশ 4 ইউনিটে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। ফেরার পথে তার পথ আটকায় ছাত্রনেতারা। জাতীয়তাবাদী বৈষম্য বিরোধী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এনজিবি এবং ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ, ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান পথরোধকারীরা। এছাড়া সীমান্তে নিরাপত্তা বাড়ানো, ওসমান হাদির উপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখাসহ 7 দফা দাবি পূরণের আহ্বান জানান। তাদের দাবির প্রেক্ষিতে পুলিশকে এমন নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবিগুলো যৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি। আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিচ্ছি এবং কিছু পদক্ষেপের আমরা অলরেডি ডিক্লেয়ার করছি এবং এগুলি অবশ্যই যৌক্তিক দাবি। আরেকটা জিনিস, আমাদের ওসমান হাদি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। অমর একুশে বইমেলা শুরু হবে আগামী বছরের 20 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 15 মার্চ। বাংলা একাডেমিতে সময়সূচি নির্ধারণ সংক্রান্ত জরুরি সভায় সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও একাডেমির পরিচালকরা। এছাড়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রকাশক, প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময়সীমা ঠিক হয়। জানানো হয় 20 ফেব্রুয়ারি বেলা 11টায় মেলার উদ্বোধন করা হবে। রাতের বাংলাদেশ থেকে আরও একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরব, সঙ্গে থাকুন। রাজধানী পুরান ঢাকা ইসলামবাগে একটি প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় 2.5 ঘন্টা পর। আগুন ছড়ায় পাশে থাকা 8তলা ভবনসহ 4-5টি টিন শেড বাড়িতে। দুপুর 1:30টার দিকে হয় আগুনের সূত্রপাত, যা নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরান ঢাকার অন্যতম ঘিঞ্জি এলাকার একটি ইসলামবাগ। এখানেই একটি প্লাস্টিক কারখানায় লাগে আগুন। দেখতে দেখতেই বিশাল আকার ধারণ করে আগুনের কুণ্ডলী, ছড়িয়ে পড়ে পাশের বাড়ি ঘরেও। খবর পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। পুড়ে ভস্ম হয়ে যায় টিনশেড কারখানা ও এর সাথে লাগোয়া ঘরবাড়ি। কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ফায়ার সার্ভিসের লোক আসলো, এইটাও শেষ হয়ে গেছে। তখন এটার মধ্যে হপায় অল্প অল্প ধরছে। তখন প্রথম আমরা যেন এটার আগুনটা না বাড়ে, প্রথমে এটা নিভালাম। টার্গেট ব্যাগের থেকে হওয়ার পর থেকে গিয়ে আগুন চারিদিকে ছত্রায় গেছে।
তো ছত্রা যাওয়ার পরে মনে করেন না ফায়ার সার্ভিস ছাড়া তো এই জায়গাতে তো মনে করেন যে এই গল্লি দিয়ে মনে করেন না ফায়ার সার্ভিসটা মনে একটা ঢুকতে পারে না। সাথে সাথে আমি আমার ফ্যাক্টরিতে যে যতটুকু গ্যাস সিলিন্ডার ছিল আগুন নির্বাপনের মতো ওটা নিয়ে আমি উপরে উঠি, যখন আমি গ্যাস মারি তখন দেখি আগুনটা পিছন থেকে আরো ওভারফ্লো করে চলে আসতেছে। পিছনে আবাসিক ছিল, হয়তো আবাসিক থেকেই গ্যাস সিলিন্ডার যেটা ওইখান থেকে বড়পলা বাড়ি বা যাই হোক পিছন থেকে এসে আগুনটা শুরু হয়েছে সূত্রপাত। এলাকায় পানির উৎস না থাকায় বুড়িগঙ্গার শাখা থেকে পানি নিতে হয় ফায়ার সার্ভিসকে। ইসলামবাগের এই আগুনের ঘটনায় সৌভাগ্যক্রমে বুড়িগঙ্গা পাশে পেয়েছে এবং বুড়িগঙ্গার যে নোংরা পানি রয়েছে সেখান থেকে কষ্ট করে পাম্প দিয়ে এই পানি উঠে যাচ্ছে সেই ইসলামবাগের সেই ভবনের দিকে। কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এই যে পানির সোর্স না রাখা এটি যে কত ভয়াবহ একটি দুর্ঘটনার কারণ হতে পারে সেটি এখানে পানি না থাকলে হয়তোবা বোঝা যেত। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন জানান, ওই এলাকার প্রতিটি ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এমন অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যায়। নিচে আপনার একতলা ইট, তারপরে টিন দিয়ে আবার 4 তলা। কোন মানুষ কোন বিবেকের প্রেক্ষিতে এই ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয় আমরা ঠিক বুঝি না, এবং এগুলা বিল্ডিংয়ের কোনো শ্রেণীতেই পড়ে না। আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কথা বলি, সেফটির দিক থেকে যদি বলি, এগুলো কোনো বিল্ডিংয়ের আওতায় পড়ে না। মানুষজন অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে বসবাস করছে। ফায়ার ফাইটারদের প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জননিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান খুবই দুর্বল। পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে না পারলে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন আয়োজিত নাগরিক সংলাপে এমন মতামত তুলে ধরেন বক্তারা। জানান, নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঐক্য জরুরি। সংলাপে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টা সহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানানো হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, নয়তো জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নাগরিক সংলাপে এমনটাই মত বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের। সকালে যমুনা টেলিভিশন ভবনে নিরাপত্তা ও অধিকার কি চাই কি পাচ্ছি শীর্ষক সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভি। সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। স্বাগত বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথরিন সেসিল। In September, 57.5% named law and order as their top concern. আলোচনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাচেষ্টা সহ খুন, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, জননিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার। তৎকালীন স্বৈরাচারের সময়ে এরা যা করেছে তার তুলনায় অনেক কম, কিন্তু একটি ঘটনাও 5ই আগস্টের পর আমরা আসলে দেখতে চাই না। আমরা যেখানেই থাকি না কেন নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আমরা অনেক বেশি আগুয়ান থাকব। সাইবার বুলিংটা এত বেশি নরমালাইজ করে ফেলেছি আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে খুব বেশি উচ্চকিত না। বিশেষজ্ঞদের সাথে দ্বিমত করেননি রাজনীতিবিদরাও। বলেন, জননিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন ও পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাবই প্রধান অন্তরায়। বিগত সময়ে বাংলাদেশে এই ল অ্যান্ড অর্ডার নিশ্চিত হয় নাই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে আমাদের যে এক্সিস্টিং আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করার কারণে। আপনি দেখবেন আইনশৃঙ্খলা বাহিনীকে এমন নগ্ন দলীয়করণ বিগত সরকারটা করেছে যে তাদের মধ্যে পেশাদারিত্বের কোনো জায়গাটা ছিল। বক্তারা বলেন, ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে তা থেকে উত্তরণ না হলে জননিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। পলিটিক্যাল কনসিডারেশনে কিন্তু রিক্রুটমেন্টগুলো হয়, এইটার কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূলের পাশাপাশি বিদেশি শক্তির হস্তক্ষেপ রোধে জাতীয় ঐক্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের তাগিদ দেন বক্তারা। স্বাধীন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দিতে হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের 7 মামলায় জামিন আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার স্ত্রী জামিন স্থগিত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ এই আদেশ দেন। এর আগে 3টি খুনের মামলা সহ মোট 7টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ হোসেন। আদালত জানায়, 7টি খুনের মামলার মধ্যে 4টি নগরের চাঁদগাঁও থানায় ও 3টি পাঁচলাইশ থানায় হয়েছিল।
বৈষম্য বিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়। এদিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ছোট সাজ্জাদকে চাঁদগাঁও থানার 2টি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তার স্ত্রী শারমিন তামান্নাকেও 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। সাজ্জাদ 10টি হত্যাসহ মোট 19টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ 8টি মামলা রয়েছে। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন। সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে ঐতিহ্য সুরক্ষায় জাতীয় কর্মপরিকল্পনা তুলে ধরল ইউনেস্কো। রাজধানীর গুলশানে জাতিসংঘ কার্যালয়ে একটি সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীটি ইউনেস্কোর হেরিটেজ এমার্জেন্সি ফান্ডের সহায়তায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইস বলেন, সামাজিক সংহতি পুনরুদ্ধারে সংস্কৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ। ইতালি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফেদেরিকো জ্যাম্পারেল্লি বলেন, ঐতিহ্য সুরক্ষায় শিল্পী ও কারুশিল্পীদের জীবিকা নিশ্চিত করা জরুরি। বিশেষ অতিথি জয়া আহসান সাংস্কৃতিক পরিসর ও সৃজনশীল প্রকাশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি সহ বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য আলোকচিত্র ও ভিডিওর মাধ্যমে প্রদর্শন করা হয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে 800 বারের বেশি তা লঙ্ঘন করেছে ইসরায়েল। মঙ্গলবার তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ আনেন হামাসের শীর্ষ কর্মকর্তা গাজী হামাদ। তার অভিযোগ, গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর বিচার বহির্ভূতভাবে প্রায় 400 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে ধারাবাহিকভাবে বাধা দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি বন্দী ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রদানেও গড়িমসি করছে তেল আবিব। এই পরিস্থিতিতে দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলাকারীদের একজন ভারতের নাগরিক। 1998 সালে তিনি হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়া পাড়ি জমান, এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আততায়ী সাজিদ আকরামের পাসপোর্ট সহ এই সংক্রান্ত একাধিক প্রমাণ হাতে পেয়েছে প্রশাসন। স্টুডেন্ট ভিসায় তিনি প্রথমে অস্ট্রেলিয়া যান। হায়দ্রাবাদে তার ব্যবসা শিক্ষায় ব্যাচেলর ডিগ্রি রয়েছে। তদন্তকারীদের মতে 2022 সালে সর্বশেষ ভারত সফর করেন সাজিদ আকরাম। তার সন্তানেরাও সব অস্ট্রেলিয়ার নাগরিক। অন্যদিকে প্রাণে বেঁচে যাওয়া আরেক হামলাকারী নাভিদ আকরামের বিরুদ্ধে 59টি অভিযোগ এনেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তাদের তথ্য মতে এগুলোর মধ্যে রয়েছে 15টি হত্যার অভিযোগ, আর বাকি অভিযোগগুলো আনা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। রোববার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বন্দুক নিয়ে হামলা চালায় সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম, যাতে প্রাণ যায় 15 জনের। নিরাপত্তা কর্মীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু বাবা সাজিদ আকরামের। অন্যদিকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছেলে নাভিদ আকরাম। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।